হতাহতের সঠিক তথ্য ও পরিসংখ্যান তুলে ধরতে সংবাদকর্মীদের প্রতি আহ্বান তারেক রহমানের। জানাবো, বিপুল প্রাণহানির দায় প্রধানত সরকারের, জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের আহ্বান। এদিকে কোটা আন্দোলনের নিহতদের সঠিক তালিকা প্রকাশের দাবি ফখরুলের। জানাবো, 16 বছরের কলেজ পড়ুয়ার শরীরে 70টি ছড়রা গুলি। এবং সর্বশেষে জানাবো, এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই বললেন শিক্ষামন্ত্রী। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হতাহতের সঠিক তথ্য ও পরিসংখ্যান তুলে ধরতে সংবাদকর্মীদের প্রতি আহ্বান তারেক রহমানের। কোটা সংস্কার আন্দোলন ঘিরে হতাহতের সঠিক তথ্য ও পরিসংখ্যান জনগণ এবং বিশ্বের কাছে তুলে ধরতে সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার এক্সে করা এক পোস্টে এই আহ্বান জানান তিনি। ওই পোস্টে তারেক রহমান বলেন, গোয়েন্দা সংস্থাগুলো পুরোপুরি টিভি চ্যানেল এবং প্রিন্ট মিডিয়া নিয়ন্ত্রণ করে। বাংলাদেশ এখন একটি মিডিয়া ব্ল্যাক আউটে পঙ্গু। যখন জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহারে সীমাবদ্ধ এবং ইন্টারনেট সেবায় প্রতিবন্ধক থাকে, তখন রাষ্ট্রের অনুমোদিত কন্টেন্ট ব্যবহার করে সাংবাদিকেরা সেলফ সেন্সরশিপ অনুশীলন করতে বাধ্য। তারেক রহমান আরো বলেন, তবু বাংলাদেশের জনগণ যেসব সাহসী সাংবাদিক, মানবাধিকার কর্মী, সুশীল সমাজের সদস্য এবং দেশ বিদেশের অনলাইন অ্যাক্টিভিস্ট দেশব্যাপী প্রতিবাদের প্রকৃত চিত্র তুলে ধরার সাহস করেছে, তাদের দ্বারা অনুপ্রাণিত। ন্যায়, ন্যায্যতা এবং সত্যের প্রতি আপোষহীন সকলকে আমি অভিনন্দন জানাই। তারেক রহমান বলেন, জাতির পাশাপাশি আমি সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানাই, সকল হুমকিকে পরাভূত করতে হবে। শাসকদের সহযোগী ছাড়া যে আন্দোলন সকল বাংলাদেশিকে একত্রিত করেছে তাদের সমর্থন করুন। হতাহতের সঠিক তথ্য ও পরিসংখ্যান জনগণ এবং বিশ্বের কাছে তুলে ধরুন। যদি এখন না করেন তাহলে কবে তারা ভয় এবং চাপ মুক্ত থেকে সততা ও দেশপ্রেমের সাথে বাংলাদেশের সেবা করবে। বিপুল প্রাণহানির দায় প্রধানত সরকারের, জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের আহ্বান। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শত শত শিক্ষার্থী ও সাধারণ নাগরিক হত্যার বিচার দাবি করেছেন দেশের 74 জন বিশিষ্ট নাগরিক। তারা বলেছেন, এত অল্প সময়ে কোনো একটি শান্তিপূর্ণ আন্দোলনে এমন বিপুল সংখ্যক হতাহতের নজির গত 100 বছরের ইতিহাসে এই দেশে তো বটেই, এই উপমহাদেশেও মিলবে না। এমন হত্যাকাণ্ডের নিন্দা বা ধিক্কার ও প্রতিবাদের উপযুক্ত ভাষা জানা নেই। এই বিপুল প্রাণহানির দায় প্রধানত সরকারের। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিক্ষুব্ধ নাগরিকের বলেন, আন্দোলনকারী শিক্ষার্থী সহ শান্তিপ্রিয় নাগরিকদের নিহত, আহত ও নির্যাতিত হওয়ার প্রতিটি ঘটনার তদন্ত হতে হবে। স্বচ্ছ, সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বাধীনভাবে তদন্তের স্বার্থে তা জাতিসংঘের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে হওয়া জরুরি। তাই জাতিসংঘকে লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান তারা। এতে বলা হয়, কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে থাকা শিক্ষার্থীদের উপর গত 16 জুলাই থেকে পুলিশ সহ রাষ্ট্রের বিভিন্ন বাহিনী এবং সরকারের একাধিক দায়িত্বশীল মন্ত্রীর প্ররোচনায় তাদের আশীর্বাদ পুষ্ট ছাত্র সংগঠনের সহিংস কর্মীরা নজিরবিহীন দমন পীড়নের তাণ্ডব চালিয়েছে। শুরু থেকেই সম্পূর্ণ শান্তিপূর্ণ ও অরাজনৈতিক ছাত্র আন্দোলনকে সরকারি দল যেমন রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করতে চেয়েছে, তেমনি বিরোধী পক্ষ ছাত্র আন্দোলনের প্রতি সংহতির নামে এক নিজেদের রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য ব্যবহার করতে চেয়েছে বলে অভিযোগ আছে। আমাদের আশঙ্কা, সরকারি বাহিনী ও সরকারি দলের সংগঠনগুলোর আক্রমণে হতাহতের প্রকৃত সংখ্যা আরো অনেক ব্যাপক, অনেক ভয়াবহ, যা ইন্টারনেট ও গণমাধ্যমের উপর সরকারের একচ্ছত্র নিয়ন্ত্রণের কারণে আমরা জানতে পারছি না। বিবৃতিতে বলা হয়েছে, সাংবিধানিক শপথ এবং আইন উপেক্ষা করে একাধিক মন্ত্রী যেভাবে চরম দায়িত্বহীন ভাষায় শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর তাদের সমর্থন ছাত্রদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানালেন, তাতে সারা দেশ ও বিদেশে বাংলাদেশের জনগণ এবং দেশের শুভাকাঙ্ক্ষীরা স্তম্ভিত, গভীরভাবে ক্ষুব্ধ ও মর্মাহত হয়েছেন। আমরা গভীর সমবেদনার সাথে এও লক্ষ্য করেছি যে দেশের বেসামরিক নাগরিকদের শান্তিপূর্ণ প্রতিবাদ দমনের জন্য জাতিসংঘের লোগো সম্বলিত সাজোয়া যান রাস্তায় নামানো হয়েছিল। সেনাবাহিনী ও সীমান্ত রক্ষী বাহিনীকে নিয়োজিত করা হয়েছিল। কারফিউ জারি করায় দেখা মাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছিল এবং হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড ও অভিযোগ মতে গুলি ব্যবহার করা হয়েছিল। ছাত্র জনতার উপর হামলা ও গুলিবর্ষণের ঘটনার কোনো তদন্ত না করে কেবল নাশকতার মামলা দায়েরের মাধ্যমে হাজার হাজার অজ্ঞাতনামা লোককে আসামি করা ও কয়েক হাজার মানুষকে গ্রেফতারের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানো হয় বিবৃতিতে।
বলা হয়, শিক্ষার্থী আন্দোলনের সমন্বয়ক ও কর্মীদের কয়েকজনকে বাসা থেকে তুলে নিয়ে তাদের উপর শারীরিক নির্যাতন করা হয়েছে। পরবর্তীতে চিকিৎসাধীন থাকা অবস্থায় হাসপাতাল থেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, যা অত্যন্ত অনভিপ্রেত ও নিপীড়নমূলক। গণমাধ্যম থেকে এও জানা গেছে যে এলাকা ভাগ করে পুলিশ, র্যাব ও অন্যান্য বাহিনী ব্লক রেড ও নির্বিচার গ্রেফতার করে জনমনে, পরিবারসমূহ এবং তরুণ সমাজের মনে সীমাহীন ভীতি ও ত্রাসের সঞ্চার করেছে। এতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠার বদলে আরো জটিল ও অশান্ত করে তোলার ইন্ধন যোগাবে বলে আমাদের আশঙ্কা। কোটা আন্দোলনে নিহতদের সঠিক তালিকা প্রকাশের দাবি ফখরুলের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার কর্তৃক প্রকাশিত চলমান আন্দোলনে নিহতদের নাম ও সংখ্যা গ্রহণযোগ্য নয়। গণমাধ্যমে প্রকাশিত সংবাদে এই সংখ্যা অনেক বেশি। কিশোরও আগে নিহতের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। অবিলম্বে সঠিক তালিকা প্রকাশের দাবি জানাচ্ছে। ফখরুল বলেন, বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে নির্যাতনের পর আবারও নির্যাতন চালানোর উদ্দেশ্যে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে, যা গভীর উদ্বেগ উৎকণ্ঠার সৃষ্টি করেছে। দেশব্যাপী নিরীহ ছাত্র জনতা এবং বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন সহ অন্যান্য বিরোধী দলের নেতাকর্মী, সাংবাদিক ও পেশাজীবীদের নির্বিচারে গ্রেফতার, গুম করে রাখা, নির্যাতনের পর পুনরায় নির্যাতনের লক্ষ্যে সিনিয়র নেতৃবৃন্দকে বারবার রিমান্ডে নেওয়া, গ্রেফতারকৃতদের উপর সরকারের অত্যাচার, নির্যাতন চালানোর ঘটনা বর্বরচিত ও কাপুরুষোচিত আখ্যায়িত করে অবিলম্বে এসব দমন-পীড়ন বন্ধ করার আহ্বান জানান তিনি। বিএনপি মহাসচিব বলেন, নিয়ন্ত্রিত গণমাধ্যম, ইন্টারনেটের সংযোগ বিচ্ছিন্ন ও ভয়ভীতির কারণে দেশব্যাপী সরকারের নির্মম ও নির্দয়ী অত্যাচার এবং নিপীড়নের সব তথ্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হচ্ছে না। তবে বিভিন্নভাবে যে সকল তথ্য আসছে সেগুলো রীতিমতো লোমহর্ষক এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। কোটা সংস্কারের ছাত্র আন্দোলনের কারণে সাধারণ ছাত্র জনতাকে এবং একই সাথে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠন সহ বিরোধী দলগুলোর নেতাকর্মী ও সাধারণ সমর্থকদেরও বিভিন্ন এলাকায় দিনে রাতে ও কারফিউ চলাকালে আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা ব্লক রেড দিয়ে গ্রেফতার করা হচ্ছে। অনেকে তুলে নিয়ে গেলেও তাদের খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আটকের 24 ঘন্টার মধ্যে আদালতে সোপর্দ করার বাধ্যবাধকতা থাকলেও গ্রেফতারকৃত অনেককে 4 থেকে 5 দিন এবং বেশি সময় পর আদালতে নেওয়া হচ্ছে। আটক করার পর আদালতে নেওয়ার আগে এবং রিমান্ডে থাকা অবস্থায়, এমনকি কারাগারে থাকা অবস্থায় আটককৃতদের উপর অমানসিক ও অমানবিক নির্যাতন চালানো হচ্ছে। শিক্ষার্থী বা নেতাকর্মীদের আটক করতে বাসাবাড়িতে অভিযানের নামে পরিবারের সদস্যদের সাথে অশালীন আচরণ ও বাসার আসবাবপত্র ভাঙচুর করা হচ্ছে। নেতাকর্মীদের বাসায় না পেয়ে পরিবারের সদস্যদের আটক করা হচ্ছে। দেশের বিভিন্ন থানায় মিথ্যা মামলা দিয়ে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নাম যেসব মামলায় উদ্দেশ্যমূলকভাবে সম্পৃক্ত করে বা পুরনো অন্য মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে। নেতাকর্মীদের কর্মস্থলে পর্যন্ত হানা দেওয়া হচ্ছে আটকের জন্য। বিএনপির মহাসচিব বলেন, কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারীদেরকে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে এসে চাপ প্রয়োগ করে নির্যাতনের মাধ্যমে কর্মসূচি প্রত্যাহার করা যায়, কিন্তু আবেগ, অনুভূতি এবং সঙ্গীদের রক্ত মাখা শার্টের গন্ধ শিক্ষার্থীদের বিবেকে সবসময় তাড়া করবে। সুযোগ পেলেই তারা নিয়মতান্ত্রিকভাবে সেটির বহিঃপ্রকাশ ঘটাবে। গণগ্রেফতারের নামে আইন শৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা নেতাকর্মীদের বাসায় ছিনতাই ও লুটপাটের দৃশ্য ইতিমধ্যে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে। বিএনপি মহাসচিব এ পর্যন্ত গ্রেফতার বিএনপি ও বিরোধী দলের সকল নেতৃবৃন্দ সহ শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, রিমান্ডে নির্যাতন বন্ধ এবং অবিলম্বে সকলের নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান। এছাড়া গোয়েন্দা পুলিশ কর্তৃক তুলে নিয়ে যাওয়ার পর এখনো পর্যন্ত নিখোঁজ ব্যক্তিদের সন্ধান না পাওয়ার ঘটনাকে গভীর উদ্বেগজনক আখ্যায়িত করে অবিলম্বে তাদেরকে জনসম্মুখে হাজির করার আহ্বান জানান। 16 বছরের কলেজ পড়ুয়ার শরীরে 70টি ছড়া গুলি। গত 18 জুলাইয়ের ঘটনা। সেদিন বিকেলে 5:30 নাগাদ রাজধানীর আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টার মসজিদে আসরের নামাজ শেষে লালবাগের আমলিগোলার বাসায় ফিরছিল খালিদ হাসান। ধানমন্ডির আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খালিদ কিছু দূর এগোতেই দেখতে পায় আন্দোলনকারীদের একটা দল কলোনির ভেতরে দৌড়ে এসে ঢুকেছে। তারা ঢুকেই এদিক সেদিক ছড়িয়ে পড়ে। হতভম্ব হয়ে ঘটনা বোঝার চেষ্টা করে খালিদ, আর তখনই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। আরো 3-4 জনের সঙ্গে খালিদও গুলিবিদ্ধ হয়। সেখানেই মারা যায় সে। তার পুরো শরীরে ছিল শটগানের অন্তত 70টি গুলির চিহ্ন।
সেদিন ছররাগুলিতে আহত এক প্রত্যক্ষদর্শী সংবাদ মাধ্যমকে জানান, সবকিছু এত দ্রুত ঘটেছিল যে তারা কি ঘটেছে তা বুঝতে পারেননি। বিক্ষোভকারীরা যখন দৌড়ে ভেতরে আসছিল তারা তখন কলোনি থেকে বের হচ্ছিলেন। তারা কিছু বুঝে ওঠার আগেই এক পুলিশ সদস্য তাদের দিকে বন্দুক তাক করে এবং গুলি চালায়। তার চোখের খুব কাছে ছররা গুলি এসে লাগে। ভয়ে নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, তাকে ও খালিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় কয়েকজন। খবর পেয়ে খালিদের বাবা কামরুল ঢামেক হাসপাতালে যান। খালিদের বাবা সংবাদ মাধ্যমে দ্য ডেইলি স্টারকে বলেন, আমি দেখিও হাসপাতালের বেডে পড়ে আছে, ওর নাক মুখ দিয়ে রক্ত পড়ছিল, আমার ছেলেটা মরে গেছে। কামরুল হাসান বলেন, অনেক আশা ছিল খালিদ আইনজীবী হবে, আমরা গরিব মানুষ, ছেলে চেয়েছিল বড় হয়ে আমাদের যাতে একটু সাহায্য করতে পারে। এখন আমি কার কাছে বিচার চাইব? খালিদের মা শুধু একটি কথাই বলছেন, তারা আমার ছেলেটাকে বাঁচতে দিল না। এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই বললেন শিক্ষামন্ত্রী। এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। আজও কিছু শিক্ষার্থীর রাস্তায় নেমেছে। এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এ বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সঙ্গে আলোচনা করতে হবে। এই মুহূর্তে সেই পরিস্থিতি তো নেই। আপনারা যেমনটি বলেছেন কয়েকজন নেমেছে, সে বা কি হয়েছে সে ব্যাপারে এই মুহূর্তে আমাদের কাছে তথ্য নেই। তথ্য পেলে আমরা জানতে পারবো। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।